আচ্ছা, আমরা গত ক্লাসে ঘনমাত্রা রিলেটেড অঙ্ক করতেছিলাম। অঙ্ক আমাদের কন্টিনিউয়াস ছিল। আমরা কনভার্ট করছিলাম আর একটা টপিকস পড়াইছিলাম, যে ওই যে মিলিগ্রাম পার ডেসিলিটার, মিলিমোল পার লিটার, মানে এগুলো এককের একটু ঝামেলা আছে। এককের কনভার্টটা যদি ভালো মতো বুঝিস তাহলেই হবে অ্যাকচুয়ালি। আমি বুঝাইছিলাম রক্তের বেলায়, জাস্ট এমসিকিউ এর টপিকসটা একটু মনে রাখবি আর কি। কি হলো? রক্তের বেলায় এমসিকিউ এর টপিকসটা জাস্ট একটু মনে রাখবি যে রক্তে যেহেতু গ্লুকোজ আছে এর জন্য 18-র হিসাব নিয়ে আসছি। বাট যদি ভবিষ্যতে তোরা ইঞ্জিনিয়ারিং বা রিটেন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করিস, তখন কিন্তু একটু বুঝে শুনে ম্যাথটা আনসার করবি যে মিলিগ্রাম পার ডেসিলিটার অ্যাকচুয়ালি কি, আর মিলিমোল পার লিটার অ্যাকচুয়ালি কি। মিলিগ্রাম তো আমরা জানি, মিলিগ্রাম তো মিলিগ্রামই, গ্রাম থেকে মিলিগ্রাম। আর ডেসিলিটার বলতে 100 ml বোঝায়, এটা একটু মনে রাখলেই হবে। ডেসিলিটার বলতে এই যে 100 ml কে বোঝায়, এই যে 100 ml কে বোঝায়, এটা একটু মনে রাখলেই তারপরে তোর ডাটা গুলা একটু বুঝলেই হয়ে যাওয়ার কথা। মিলিমোল পার লিটার থেকে কিভাবে মিলিগ্রাম পার ডেসিলিটার আসে সেটাও আমরা তোদের ভাঙ্গায় ভাঙ্গায় দেখানো হয়েছিল। এরপরে আমরা ঘনমাত্রা রিলেটেড কিছু কনসেপ্ট যে আমরা পড়লাম এতক্ষণ, যে মোল পার লিটার মানে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, এগুলোর উপরে আপনার কনভার্ট, একটা ঘনমাত্রা থেকে আরেকটা ঘনমাত্রায় কিভাবে কনভার্ট করে। তো আমরা 4টা অঙ্ক মেবি তোদের হোমওয়ার্ক দিছিলাম। অঙ্কগুলা আমি করি, তোরা একটু মিলা বা তোদের আনসারটা আমার সাথে শেয়ার করিস, তাহলে হবে। এইখানে অ্যাকচুয়ালি প্রথমে কি দেওয়া আছে? প্রথমে প্রথমে কি 0.1 মোল আর কি কেওএইচ দ্রবণ দেওয়া আছে না? যদি সরাসরি ঘনমাত্রা দেওয়া থাকে, সরাসরি যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে ঘনমাত্রা থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? আরেকটা ঘনমাত্রাতে কনভার্ট করতে হবে না? দেখ তো, এটাতে কনভার্ট করতে বলছো না? এখানে কি 100 ml এর কি কোনো ব্যবহার আছে? বলতো আমাকে, 100 ml এর কি কোনো ব্যবহার আছে? না। নাই কিন্তু। তার মানে সরাসরি যদি আমাদের ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা ঘনমাত্রা থেকেই ঘনমাত্রা কনভার্ট করবো। তাহলে এখানে আমরা ঘনমাত্রা আছে কত? 0.1 মোলার। 0.1 মোলার মানে কি, আমরা বলতে পারি যে 1000 ml দ্রবণে কেওএইচ কতটুকু আছে? 0.1 মোল। আচ্ছা, আর তোকে এটা পিপিএম এ জানতে চেয়েছে। পিপিএম এ বলতে আমরা কি বুঝি? গ্রাম পার লিটার কে বুঝি না? আমরা কনভার্টটা গ্রাম পার লিটারেই নিয়ে আসবো বেশিরভাগ। আমরা পিপিএম বলতে কি বুঝি? পিপিএম বলতে আমরা বুঝি গ্রাম পার লিটার। তাহলে গ্রাম পার লিটার মানে কি, প্রতি 1000 ml কত গ্রাম আছে। তাহলে মোলকে আগে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে মোলকে যদি আমি গ্রামে কনভার্ট করি, তাহলে আমি নিচে নিচেও করতে পারি, বা 0.1 মোলকে আমরা গ্রামে কনভার্ট করবো। তাহলে মোলকে কিভাবে গ্রামে কনভার্ট করা যায়? মোলকে যদি আমি আণবিক ভর দ্বারা গুণ করি, তাহলে আমি কি পাবো? গ্রাম বা ভর পাই যাবো। তাহলে মোলকে আণবিক ভর কত আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? পটাশিয়ামের হচ্ছে 39, অক্সিজেনের হচ্ছে 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1। 56। 56। তাহলে এটা 56 দিয়ে গুণ হলে এটা আমাদের কি হয়ে গেল? গ্রাম। এরপর আমাদের পিপিএম এ নিতে গেলে কি লাগবে? মিলিগ্রাম লাগবে। সরি, গ্রাম পার লিটার না তো, মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের মিলিগ্রামে যদি নিয়ে আসতে হয়, তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে কনভার্ট করব? গ্রাম আমাদের তো আছেই, এই পর্যন্ত তো আমাদের গ্রাম আছেই। তাহলে আমরা মিলিগ্রামে নেওয়ার জন্য আরো 1000 দ্বারা গুণ করব, তাহলে আমাদের কি পাওয়া যাব? মিলিগ্রাম পাওয়া যাব। দেখ, ঘুরে ফিরে কি শর্টকাটটা নাই? 1000 SM সূত্রটা আসছে না? হ্যাঁ। তাহলে এখন যত আসে তত তোর আনসার কত আসে? 5600। হ্যাঁ, তারপরে 5 × 6 কত লিখতে পারি? 10⁻³ 3 মিলিগ্রাম। ঠিক আছে। তাহলে সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা, এটা তোরা লিখে দিবি। সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা 5.6 × 10⁻³ মিলিগ্রাম পার লিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছস? এইটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ। আচ্ছা, এরপরের অঙ্কটা কি বলছে? এরপরের অঙ্ক কি সরাসরি কি ঘনমাত্রা দেওয়া আছে? এটা আমাকে বল। আগের অঙ্কে তো সরাসরি ঘনমাত্রা ছিল, আরেকটা এককে জানতে চেয়েছে, এই অঙ্কে কি সরাসরি ঘনমাত্রা আছে? না। না। এখন
তুই কোন এককে করবি এটা তুই আগে সিদ্ধান্ত নিবি, তুই কি মিলিগ্রাম পার লিটারে করবি, এটা কি সিদ্ধান্ত নে। তুই যদি মিলিগ্রাম পার লিটারে করস, তাহলে তোর শুধু কি প্রতি লিটার বা প্রতি 1000 ml কত মিলিগ্রাম আছে সেটা বের করলেই হবে। আর যদি তুই বলস যে না আমি তো পিপিএম বলতে 10⁶ ভাগে বুঝি, এটা যদি করস তাহলে কিন্তু তোকে গ্রাম পার এমএলএ করতে হবে, গ্রাম পার এমএলএ করতে হবে। কোনটাই করবি সিদ্ধান্ত নে তো। আমি দুইটাই দেখাই দিই, হ্যাঁ, তারপরে তোরা নিজেরা যেটা ভালো। ভেজাল লাগাই দিস না আবার পরীক্ষার হলে যায়। তাহলে প্রথমে দেখ আমাদের কত দেওয়া আছে, 200 ml দ্রবণ দেওয়া আছে। তাহলে 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.2 গ্রাম। তাহলে আমি যদি মিলিগ্রাম পার লিটার মানে 1000 ml তাহলে কত আছে, 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে 0.2 ইন্টু কত, 1000 ডিভাইডেড বাই কত, 200। এটা কি গ্রাম, কিন্তু আমরা তো জানি যে 1000 ml বা 1 লিটার যদি বিবেচনা করি তাহলে আমাদের আনসারটা আনতে হয় কিসে, মিলিগ্রামে। তাহলে মিলিগ্রামে যদি নিয়ে আসস তাহলে 0.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 200, আরো 1000 দ্বারা কি গুণ করে আমরা কি নিয়ে আসবো, মিলিগ্রাম নিয়ে আসবো না। তাহলে এখন কত আসে বলতো, 1000। তাহলে আমাদের আনসার আসে হচ্ছে 1000। 1000 কি হবে, মিলিগ্রাম হবে। সুতরাং সুতরাং ঘনমাত্রা নিচ দিয়ে লিখে দিব 1000 মিলিগ্রাম পার লিটার, এবং এটা হবে আমাদের আনসার। আচ্ছা, ঠিক আছে। এখন তুই যদি মিলিগ্রাম পার লিটার নিয়ে নিয়ে আসে 10⁶ ভাগে হিসাব করতি তাহলে কি হইতো, তাহলে ওই দেখ একই রেজাল্ট বের হইতো। শুধুমাত্র আমরা কি করতাম, আমরা প্রথমে তো ঘনমাত্রা দেওয়া ছিল না, যা আছে তাই দিয়ে কাজ করবো। 200 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু আছে, 0.2 গ্রাম। আমি যদি গ্রাম পার এমএলএ নেই তাহলে আমি 10⁶ ভাগে ব্যাপারটা চিন্তা করবো, আর তখন আমাদের এমএলএ ব্যাপারটা নিয়ে আসতে হবে। তাহলে 10⁶ ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে কতটুকু আছে, তাহলে 0.2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই কি, 200, এত গ্রাম। কত হয় এখন, 1000। ওই ঘুরে ফিরে আমাদের 1000। এবার কি হবে, গ্রাম পার এমএল, বা এটাকে আমরা গ্রাম পার এমএল না বলে একবারে কি বলে দিতে পারি, টিপিএ এম। বুঝতে পারছিস, এটি কিন্তু আসলে গ্রাম হ্যাঁ। পার এমএল। তবে এই গ্রাম পার এমএলটা 10⁶ ভাগে, এটা হচ্ছে আমাদের এইখানের আনসার। তা আমি মনে করি যে এইভাবে যেতে পারিস, এইভাবে এইভাবে যে মানে এমসিকিউ তো অনেক সময় এইভাবে কোশ্চেন করে ফেলে, মাল্টিপল চয়েস কোশ্চেনে পরের লাইনটা উল্লেখ থাকে। তবে শর্টকাট ছুটে করলে কিভাবে হবে? এই যে শর্টকাট বলতে আসলে শর্টকাট না, তুই এই যেটা করবি সবসময় মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসবি। তো মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে মানে তোর নিয়ে আসাটা একটু ভালো, কারণ পরবর্তীতে তোর যে ভ্যালু গুলা পরবর্তী লেভেলে তুই যখন মানে অনার্স করবি, কেমিস্ট্রি রিলেটেড কোনো ল্যাবে ঢুকলে তোর পিপিএম এককটা খুব জরুরি, পিপিএম, পিপিটি, এই এককগুলো খুব জরুরি। তো তখন আসলে অ্যাকচুয়ালি তোর ডাটা বুঝার আগে তোর আসলে মানটা বুঝতে হবে যে মানটা কত ছোট। যেমন তোরা ওই যে ইয়া পড়ছস না, পানির ডিও, বিওডি, সিওডি, ওগুলা কিন্তু সব পিপিএম এ পড়ছস। কেন, কারণ প্রতি লিটারে খুব ক্ষুদ্র একটা ভ্যালু নিয়ে কাজ করে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না। আচ্ছা, পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখ তো, পরের অঙ্কটা কি আবার কি ঘনমাত্রা দেওয়া আছে না, আরেকটাতে কনভার্ট করতে বলছে না, হ্যাঁ। এরকমই। যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা ঘনমাত্রাকে সরাসরি ভাঙাবো। ঘনমাত্রা কিসে দেওয়া আছে, শতকরাতে আছে না, দেখ তো এটা কি শতকরাতে দেওয়া আছে না। তাহলে যেহেতু শতকরাতে দেওয়া আছে তাহলে আমরা শতকরা বলতে কত বুঝি, এখানে কি কোনো প্যাটার্ন উল্লেখ করা আছে, W/V এরকম প্যাটার্ন উল্লেখ আছে, নাই। তাহলে প্যাটার্ন যেহেতু উল্লেখ নাই তাহলে আমরা কত ধরে নিব, W/V প্যাটার্ন ধরে নিব। W/V প্যাটার্ন যদি ধরে নিই তাহলে আমরা কি 2.55% কি এইভাবে লিখতে পারি না, যে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে
কতটুকু আছে? 2.55 গ্রাম। আর পিপিএম বলতে আমরা কি গ্রামকে বুঝি না মিলিগ্রাম পার লিটারকে বুঝি? যদি আমি মিলিগ্রাম পার লিটার নিতে চাই আর কি অ্যাকচুয়ালি, মিলিগ্রাম। এটা তো অভ্যস্ত কর নিজেকে মিলিগ্রাম পার লিটারে, তাহলে মিলিগ্রাম পার লিটারে যদি নিতে চাস তাহলে কতটুকু নিয়ে আসতে হবে? 1000 ml। তাহলে 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত মিলিগ্রাম, কিন্তু এটা নিয়ে আসতে হবে নট গ্রাম। তুই যদি 10⁶ দিতি তাহলে গ্রাম হইতো আনসার। তাহলে এত ইন্টু 1000 ডিভাইডেড বাই কি 100, এত কি গ্রাম। এখন গ্রামকে আমাদের শুধুমাত্র কি করলেই হবে? মিলিগ্রামে নিয়ে নিলেই হবে। তাহলে 10⁻³ আরো 1000 দ্বারা গুণ করলে এই ভ্যালুটা কিসে আসে? মিলিগ্রামে আসে। তাহলে কত হয় রেজাল্টটা? 25,500। 25,500 মিলিগ্রাম, বা এটাকে আমরা যদি সাইন্টিফিকে নেই তাহলে আমাদের কত হয়? 2.5। তাহলে আমাদের দশমিকটা শূন্য থেকে আগায় নিয়ে যাইতেছি, 1 2 3 4। তাহলে 2.5 ইন্টু 10⁻⁴ মিলিগ্রাম। তাহলে এটাই হবে আমাদের আনসার, যে সুতরাং ঘনমাত্রা কত হবে? 2.5 ইন্টু 10⁻⁴ মিলিগ্রাম পার লিটার অথবা পিপিএম লিখলেই হয়েছে। তারপরেরটা, তারপরেরটা কি দেওয়া আছে বলতো দেখি? ঘনত্ব দেওয়া আছে প্রশ্নে, তাই না? আমরা এত ভাঙ্গায় অঙ্ক করবো না, আমরা সরাসরি সূত্রটা ইউজ করে দিব, যেহেতু আমাদের ঘনত্ব দেওয়া আছে। এবং অঙ্কটা দেওয়া আছিল কিসে? ঘনমাত্রা মোলারিটিতে ছিল না? এটা হচ্ছে আমাদের হ্যাঁ। মোলারিটি ঘনমাত্রা। আর এটা আমাদের কি জানতে চেয়েছে? শতকরা, পার্সেন্টেজ, X%। তাহলে আমাদের মোলারিটি যদি যদি ঘনত্ব থাকে তাহলে এই কাজটা করবি, তাহলে সরাসরি সূত্রটা ইউজ করবি। তাহলে আমরা কি জানি যে এস সমান সমান কি ছিল? 10x/m ইন্টু কি ঘনত্ব ছিল না? হুম। যদি আমাদের প্রশ্নে ঘনত্ব দেওয়া থাকতো, যেহেতু আমাদের শতকরা ভর জানতে চাইছে তার মানে আমাদের এক্স এর মানটা জানতে চাইছে, তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স সমান সমান আমরা লিখতে পারি SM ইন্টু 10 ইন্টু কি ঘনত্ব, তাই না? লেখা যায় কিন্তু। তাহলে এস এর মানটা প্রশ্নে দেওয়া আছে না? 11.8। এম, কার এম? HCl। HCl এর এম কত? 36.5। এখানে ক্লোরিন হচ্ছে 35.5 আর হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এ হচ্ছে আমাদের 36.5, নিচে 10। ঘনত্ব অবশ্য বেশি, আমি বলে দিছি যে ঘনত্ব অবশ্যই যখন আমি এই অঙ্ক করতেছি 10x/m, এখানে ঘনত্বটা অবশ্যই কোন এককে থাকতে হবে? গ্রাম। আর হচ্ছে ঘনত্বটা হলো মিলিলিটার। অবশ্যই গ্রাম পার ml এককে থাকতে হবে। দেখতো প্রশ্নে কি ঘনত্বটা গ্রাম পার ml এককে আছে না? হ্যাঁ। তাহলে আমরা গ্রাম পার ml এককটা সরাসরি বসাই দিব, 1.19। যদি গ্রাম পার ml না থাকতো তাহলে আমরা কনভার্ট করে নিতাম আসলে অ্যাকচুয়ালি, যেমন ধর গ্রাম পার লিটারে আছে, তোর ঘনত্ব গ্রাম পার লিটার আছে, তাহলে এটা কি তুই গ্রাম পার ml নিতে পারতি না বলতো? লিটার থেকে গ্রাম পার ml নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা শুধু গুণ করতে হবে। বুঝতে পারছিস? আচ্ছা, যাই হোক, তাহলে এটার রেজাল্ট কত আসে একটু বলতো। 36.19। 36.19। 19 কি বলবো বলতো? পার্সেন্ট? হ্যাঁ। আচ্ছা, এটা না এমনেও কিন্তু বের করা যেত, ওই যে 36ই হইতো, কারণ যেহেতু ঘনত্ব একের এক, যেহেতু যদি ঘনত্ব এক হইতো তাহলে আণবিক ভর যা শতকরা ভরও কিন্তু তাই হইতো, যেহেতু আণবিক ভর 36.5 ছিল আর কি। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক দিব, এটা একটু তোরা করার চেষ্টা করবি। মানে আমি কনসেপ্টটা একটা আগে একটু বুঝাই নেই। ধর আমাদের মিশ্রণ আছে, হ্যাঁ, মিশ্রণ। এটা কিছুটা মিশ্রণ টাইপ ম্যাথ। তো মিশ্রণে কি করলাম, আমাদের ধর আগে থেকে একটা পাত্রের ভেতরে কিছু পরিমাণে আমাদের ধর দ্রবণ দেওয়া আছে। কিছু পরিমাণে ধর দ্রবণ দেওয়া আছে, মনে কর যে কতটুকু দ্রবণ দেওয়া আছে, ধর একটা আয়তন ধরে নিলাম।
ধর আয়তন হিসেবে আমরা ধরে নিলাম যে আয়তন আছে আমাদের 200 ml। 200 ml 0.5 মোলার। আমরা যেহেতু মোলার ইউজ করছি তার মানে এটা মোলারিটিতে ঘনমাত্রা দেওয়া আছে। তুই কি করলি, এটার ভিতরে তুই পানি অ্যাড করলি, পানি যোগ করলি। আচ্ছা বলতো, পানি যোগ করার কারণে সবসময় একটা মনে রাখবি, আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আয়তনের সাথে যেহেতু ঘনমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমরা এখান থেকে একটা ইকুয়েশন বের করতে পারি যে ভি আর এস সমান সমান কি লিখতে পারি দেখতো, ধ্রুবক লিখতে পারি না? লেখা যায় কিনা দেখতো। ভি হ্যাঁ, সমান 1/s যদি হয়, তাহলে এখান থেকে আমরা ভি আর এস যদি গুণ করে দিই, তাহলে এটা কি হবে, সমান সমান ধ্রুবক হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে V1S1 ইজ ইকুয়াল টু কি, V2S2। এটা হচ্ছে আমাদের মিশ্রণের বেলায় অঙ্কের সূত্র, V1S1 V2S2। তুই যখন পানি যোগ করলি, পানি যোগ করার কারণে কি আয়তনটা কি কিছুটা কি বাইরে গেল না, বলতো আয়তনটা কি বাইরে গেছে কিনা? আয়তন যে হ্যাঁ, বাড়লো, এর কারণে কি হবে, অবশ্যই অবশ্যই আয়তন বাড়লে কি ঘনমাত্রাটা কি কমে যাবে না? তাহলে সেই ঘনমাত্রাটা হ্যাঁ, কত, তাহলে পানি যোগ করার পর ঘনমাত্রাটা কত হবে, তাহলে কি হবে বলতো? তুই কতটুকু পানি যোগ করছিস সেটা তোর জানতে হবে। মনে কর যে তুই 100 ml পানি যোগ করবি। তাহলে 100 ml পানি যোগ করার পরে তাহলে আদি অবস্থা কত ছিল, V1S1 সমান সমান যদি আমরা V2S2 ধরি, V2S2 যদি ধরি, তাহলে আমাদের S2 জানতে চাইছে, পরিবর্তিত ঘনমাত্রা জানতে চাইছে। তাহলে আদি অবস্থায় ঘনমাত্রা ছিল কত, 200। আদি অবস্থায় ঘনমাত্রা ছিল কত, 0.5। পরিবর্তিত পরিবর্তিত অবস্থায় দেখতো ঘনমাত্রা আয়তন কি বাইরে গেছে না, 200 আর 100। আয়তন কি বাইরে গেছে কিনা বল। হ্যাঁ, তাহলে এখানে কত যোগ, এখানে কত লিখতে হবে, 300 লিখতে হবে কিন্তু। বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে কত হবে বলতো, ঘনমাত্রা কত হবে? 0. 0.33। 0.33 মোলার। ঠিক আছে। আচ্ছা, তাহলে 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 আমরা এখান থেকে একটা সূত্র বানায় ফেলতে পারি না, যে মিশ্রণে কোনো কিছুর যদি ঘনমাত্রা জানতে চাওয়া হয়, মিশ্রণ, এটা আমরা কিন্তু দ্রাব্যতার বেলাতেও হয়ে গেল। আমরা কিন্তু এটা দ্রাব্যতার বেলাতেও দেখছি, যে মিশ্রণে যদি আমাদের কোনো ঘনমাত্রা বের করতে হয়, মিশ্রণে যদি কোনো মাত্রা ঘনমাত্রা বের করতে হয়, তাহলে তার আদি আয়তন ইন্টু ঘনমাত্রা ডিভাইডেড বাই মোট আয়তন দ্বারা কিন্তু আমাদের ভাগ করতে হয়। আমাদের কি করতে হয়, মোট আয়তন দ্বারা ভাগ করতে হয়। ওকে। আচ্ছা, তাহলে আমি যদি পরিবর্তিত আয়তন বা সরি পরিবর্তিত ঘনমাত্রা পিপিএম এ জানতে চাইতাম, তাহলে কি বের করা যাইতো না পিপিএম এ? হ্যাঁ, ধর আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম এই যৌগটার নাম, তখন কি হইতো, এটাকে কি আমরা, আমি একটু শর্টকাট করে দিচ্ছি, আমরা কি তাহলে এরকম করে লিখতে পারতাম না যে পিপিএম সমান সমান কি 1000 SM লেখা যেত না? এস এর মানটা আমাদের কত আসছে তখন, 0.33 ইন্টু এম কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত হয়, 56 হয়। কি বের করা যায় তো না এত পিপিএম? তাহলে হ্যাঁ, অ্যাকচুয়ালি ঘনমাত্রার পরিবর্তনটা কিন্তু আমরা বের করতে পারবো, যে একটা ঘনমাত্রায় আমরা বের করে ওই মোলারিটি থেকে পিপিএম বা শতকরা বা অন্য যে কোনো এককে আমরা কনভার্ট করতে পারবো। তাহলে এটার সাথে কি আমাদের ওই যে মিশ্রণের কনসেপ্ট বা V1S1 V2S2 এই রিলেটেড প্রশ্নও কিন্তু আসতে পারে। যেমন আমি একটা অঙ্ক দিচ্ছি এখন, এই অঙ্কটা তোরা একটু করবি, হ্যাঁ? অঙ্কটা করবি, সবাই একটু ডাক তোল। যে 150 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 150 ml
সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে আচ্ছা আরেকটা জিনিস আচ্ছা এই অঙ্কটা আগে ডাক তুল, তারপরে বলতেছি। পূর্ণ প্রশমিত করতে 200 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন হলো। ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত? আচ্ছা। ডাকটা তুলছিস? হ্যাঁ তুলছি। আচ্ছা, এখন একটু বুঝাই, এদিকে আয়। দেখ, এইখানে মিশ্রণে আমরা পানি যোগ করার কারণে আয়তন বেড়ে গেছিল। যদি আমাদের ভিন্ন ভিন্ন মিশ্রণ হয়, হুম, ভিন্ন যদি মিশ্রণ হয়, দেখ তো এটা কি ভিন্ন মিশ্রণ না? 150 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 200 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। এটা কি দুইটা আলাদা আলাদা ছিল না? যদি ভিন্ন ভিন্ন হ্যাঁ মিশ্রণ হয়, মানে ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে যদি তুই মিশ্রণ করস, তখন সেই ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাসিড ক্ষার দিয়ে শুরু করি। তো তো যেটা দিয়ে শুরু করস আমরা অ্যাসিড ক্ষার দিয়ে উল্লেখ করি। আমরা মনে কর যে VaSa ইজ ইকুয়াল টু VbSb, এটা একটু লিখবো। এখানে এ দ্বারা আসলে অ্যাকচুয়ালি অ্যাসিড কে বুঝাচ্ছি, যে কোনো উপাদানই আসতে পারে, ভিন্ন উপাদান আর কি। অ্যাকচুয়ালি বি দ্বারা মনে কর যে বেস বা ক্ষারককে বোঝাচ্ছি। এরপরে কি করতে হবে, দেখ অ্যাসিড আর ক্ষার কি সবসময় কি বিক্রিয়া করে না? আমরা যে মিশাইলাম, তারা তো অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে। অ্যাসিড আর ক্ষার কি বিক্রিয়া করে না? বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে? লবণ। আর কি তৈরি করে? পানি। আমাদের অনেক সময় কি সমতার প্রয়োজন হয় না? মনে কর যে এক্স ওয়াই, আমরা সমতা ধরে নিলাম। আমাদের কিন্তু সমতার প্রয়োজন হয়। ধরে নিলাম আমাদের এক্স পরিমাণ অ্যাসিড আছে, ওয়াই পরিমাণ ক্ষার আছে, বা ধরো আমাদের এখানে এক্স পরিমাণ লবণ আছে, বা যেটাই হোক, এই পাশে আমাদের এক্স ওয়াই পরিমাণ আছে, আমাদের মোল সংখ্যা ধরে নে। তখন কি করতে হবে জানিস? এই যে অ্যাসিডের এক্স পরিমাণটা, এটা তোর ক্ষারের কাছে দিয়ে দিতে হবে। আর ক্ষারের ওয়াই পরিমাণটা এটা অ্যাসিডের কাছে দিয়ে দিতে হবে। এটা জাস্ট আপাতত সূত্রের কথা, সূত্র মতো বললাম, কিন্তু এটার একটা ট্রিক্স আছে। দেখ, এটা কি বুঝতে পারতেছিস কিনা? মোল সংখ্যা চেঞ্জ হবে সূত্রের মেথডে। হ্যাঁ। দেখ, অ্যাসিডের সামনে কত মোল ছিল? স্মল। এক্স মোল। এটা কার কাছে চলে যাবে? হাড়ের কাছে। ক্ষারের কাছে। ক্ষারের কাছে কত মোল ছিল? ওয়াই ওয়াই মোল। মল। তাহলে এটা কার কাছে চলে আসবে? এসিডের মানে অ্যাসিডের কাছে। হাই। ঠিক আছে। এখন এত কাহিনী করার দরকার নাই। এত কাহিনী করে তো পরীক্ষা হলে মনে থাকবে না। তারপরেও যদি মনে না রাখিস, তাহলে এই কনসেপ্টটা আগে কাজ করবি, যে আমাদের মোল সংখ্যা এইভাবে চেঞ্জ করব। আমি যাকে যেটা ধরবো, তার সামনের মোল সংখ্যাটা অপর কাছের সূত্রটার কাছে পাঠিয়ে দিব, অপরের কাছে পাঠিয়ে দিব সূত্র হিসাবে। ঠিক আছে। এখন আমার ট্রিক্সটা হলো, বা আমি যেটা বলতেছি সেটা হলো, যে আমরা তুল্য সংখ্যা পড়ছিলাম, মনে আছে? আমরা তুল্য সংখ্যা হ্যাঁ পড়ছিলাম। আমরা সূত্রটা এইভাবেই লিখবো, VaSa VvSb। আমরা কি করব? এই যে অ্যাসিডের সাথে অ্যাসিডের যে VaSa আছে না, এখানে অ্যাসিডের তুল্য সংখ্যা অ্যাসিডের কাছে বসায় দিব। অ্যাসিডের তুল্য সংখ্যা যে অ্যাসিডটা তোর দেওয়া থাকবে, আর তোর কাছে যে যে ক্ষার আছে না, এটা যে যে VvSb ধরলি না,
এটা কি ক্ষার না, আমরা তার তুল্য সংখ্যা তার কাছে বসায় দিব। আমরা কিন্তু বিক্রিয়া করব, চেক করতে পারি, সমস্যা নাই, বাট অ্যাকচুয়ালি এই কাজটা তোরা করবি। ঠিক আছে, কারণ তোদের লেভেলে এত কঠিন কোনো বিক্রিয়া দিবে না যে বিক্রিয়ার তোরা তুল্য সংখ্যা পারবি না বা জানবি না। আমরা এসিড ক্ষারের তুল্য সংখ্যাটা কিন্তু পড়ে আসছি, দেখে আসছি যে এসিডের তুল্য সংখ্যা হচ্ছে তার কাছে কয়টা হাইড্রোজেন আছে এটা দিয়ে তুল্য সংখ্যা বের করা যায়। ব্যতিক্রম আছে কোন যুক্ত অ্যাসিড? ফসফরাস বা পি যুক্ত অ্যাসিড। পি যুক্ত অ্যাসিডের বেলায় অক্সিজেন সংখ্যা থেকে এক বিয়োগ করে করে আমাদের তুল্য সংখ্যা বের করতে হয়। আর ক্ষারের তুল্য সংখ্যা কি ছিল? ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা ছিল আমাদের ক্ষারের তুল্য সংখ্যা। তাহলে বলতো এই যে যে আমরা প্রশ্নটা দিলাম, এটা কি করা যাবে কিনা? এই যে মাত্র যে প্রশ্নটা দিলাম, 150 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে অক্সালিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে বিক্রিয়া দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে কার সাথে বিক্রিয়া দিব? অক্সালিক অ্যাসিড H2C2O4। অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়ার পরে আমাদের লবণ হিসেবে কি তৈরি করব? লবণ হিসেবে হবে আমাদের সোডিয়াম অক্সালেট। এই যে আমাদের হাইড্রোজেন দুইটা ছিল, এই দুইটা ছড়ে যেয়ে এখানে সোডিয়াম আসছে দুইটা, প্লাস কি হবে? পানি। আচ্ছা, লিখলাম, লেখার পরে সমতা মিলাইতে হবে। সমতা মিলানোর জন্য আমরা দেখলাম এখানে 2 বসে আর এখানে আমাদের 1 বসে। আচ্ছা, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি তুল্য সংখ্যা অনুযায়ী লিখছি। এরপরে আমরা কি করব? আমরা অ্যাসিডের কি পরিমাণ দেওয়া আছে সেটা একটু লিখবো। দেখতো অ্যাসিডের কি পরিমাণ দেওয়া আছে। অ্যাসিডের কি দেওয়া আছে? অ্যাসিডের কি আয়তন দেওয়া আছে? 200 ml। অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1 মোলার। ক্ষারের আয়তন কত দেওয়া আছে? 150 ml। ক্ষারের ঘনমাত্রাটা কি তোর কাছে বের করতে বলছে না? এবং সেটা কোন এককে? এবং সেটা পিপিএম এককে। এবং সেটা কোন এককে? পিপিএম এককে। আচ্ছা, এখন তোরা ম্যাথটা কর তো দেখি, তাহলে কি হবে। তাহলে এখন সূত্রটা ফালায় ম্যাথটা কর তো দেখি। তোরা আগে মোলারিটিতে ঘনমাত্রা কত সেটা বল, সেটুক বল, পিপিএমটা নয় পরে বের কর, আগে মোলারিটি টুকু বল। জলদি জলদি।0.267 আসে কি? আয়শা, আমি করতেছি, একটু দাঁড়ান। আমাদের 10 মিনিট সময় আছে। এরকম যে কোনো অ্যাসিড ক্ষার দিয়ে আসুক, সেম কাজটাই করবি তোরা, হ্যাঁ। যেহেতু একটা অ্যাসিড একটা ক্ষার দেওয়া আছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো যে দুইটা অ্যাসিড একটা ক্ষার বা দুইটা ক্ষার একটা অ্যাসিড দেওয়া থাকলে সেই সেই ক্ষেত্রে ম্যাথগুলো কিভাবে করতে হয়। আগে আমরা একটা অ্যাসিড একটা ক্ষার দিয়ে করলাম। 0.15 কেন জানি আসে আমার। আচ্ছা দেখ, আমাদের তো ভিএএসএ ভিভি এসবি সবগুলা ডাটাই আমাদের জানা আছে, খালি আমাদের এসবিটা জানতে হবে। তাহলে আমি কি লিখবো? ভিএএসএ ভিভি এসবি লিখলাম। আসলে তোরা পরীক্ষার হলে কিন্তু এটা এইভাবে লিখবি না, তোরা এখানে লিখবি কি জানো? সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, নাকি না, এটা তো অ্যাসিড।
তাহলে তোরা প্রথমে কি লিখবি? তোরা প্রথমে লিখবি হচ্ছে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে H2C2O4 এর ক্ষেত্রে লিখে 1 2 দিয়ে ধরবি। আর এটা কি ধরবি? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। আমি অঙ্কটা সহজে বোঝানোর জন্য দ্রুত করে ফেলছি, হ্যাঁ, এই কথাগুলো লিখে নিস। ওকে, আয়তন দেওয়া আছে, আদি আয়তনে এরকম করে লিখে ঠেকে নিস। এবার বলতো ভিএএস এ এটা কি এসিড ছিল না? আমরা আমরা সবসময় বলছিলাম আমরা কিন্তু এইটা ইউজ করব, এই যে আমরা তুল্য সংখ্যাটা ইউজ করব, আমরা ওই যে এক্স ওয়াই ডাটাটা ইউজ করব না। তাহলে বল H2C2O4 এর তুল্য সংখ্যা কত? দুই। দুই। দুই ওর কাছে দিয়ে দিলাম। ভিবিএসবি এটা কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? এক। এক। আচ্ছা, যদি এইভাবে তোদের মনে না থাকে, তোরা বিক্রিয়া করলি, সমতা করলি, আমি কি বলছিলাম? এই টুটা কার কাছে চলে যাবে? অ্যাসিডের কাছে। হারেরটা এসিড। দেখ তো অ্যাসিডের কাছে চলে গেছে না? হ্যাঁ। আবার দেখ তো, এই যে এই ওয়ানটা কার কাছে চলে আসবে? ক্ষারের কাছে। হারের কাছে। তাই তো আসছে। ঘটনা কি বুঝতে পারছিস? তোরা যেভাবে যাস, ঘুরে ঘুরে কিন্তু এই কাজই করতে হবে। তুই তুল্য সংখ্যা দিয়ে যাস, বা তুই এই যে মূল সংখ্যারে কোনাকুনি করে দেস, সেটা কিন্তু তোকে করতেই হবে। আচ্ছা, করার পরে বলতো আমাদের কি হবে? আমাদের কি এসবি জানতে চাইছে না? তাহলে এসবি সমান সমান কি হবে? 2 × ভি এর মান কত আছে? 200 ml। একটা জিনিস মনে রাখবি, উপরে নিচে আয়তনের একক বা ঘনমাত্রার একক জন্য সেম থাকে। এস এ কত আছে আমাদের? 0.1 ডিভাইডেড বাই 1 × ভিবি কত আছে আমাদের? 150 ml। এবার বল কাটাকাটি করে কত আসে? মাইশা, ভুলটা বুঝতে পারছিস? মেবি কোথাও ভুল করেছিলি। আমি তো ইয়াটা উঠাতেই ভুল করছি, সেই জন্য অ্যান্সারটাও ভুল আসছে, মানে ডাটা। কোয়েশ্চেন। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছিস এত মোলার? এখন না, পরের নিয়ম কাজ। ঠিক আছে কিন্তু হুম, উঠাইছি ভুল। নিয়মটা ঠিক আছে। আচ্ছা, ওকে। এবার আমাকে বল, এবার কি তোরা পিপিএম এ কি নিতে পারবি না? এটার উপরেই তো আমরা গত কয়েকদিন ক্লাস করলাম যে পিপিএম এ কিভাবে নিতে হয় মোলারিটি থেকে। শর্টকাট করে দে, সরাসরি নাই, সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা যেহেতু আমরা অঙ্ক করে ফেলছি, অঙ্ক করার পর শর্টকাট করে দে, সমস্যা নাই। সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা। কিন্তু সরাসরি যদি আহ অঙ্ক না করে যদি ঘনমাত্রার অঙ্ক আসতো, তখন কিন্তু একটু ভাঙায় ভাঙায় করবি, হ্যাঁ, একটু মনে রাখবি। সুতরাং পিপিএম এককে ঘনমাত্রা কত হবে? 1000 SM। যেহেতু 1000 SM, তাহলে 1000 S এর মান আমরা কত পাইলাম? 0.267 পেলাম। আর এম কত? এমটা কার পিপিএম বলতো? কোন পিপিএম, কার পিপিএম বলছে? সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইডের ভরটা আমরা এখানে বসাই দিব। সোডিয়াম হাইড্রোক্সাইড ভর হচ্ছে 56। তোরা কিন্তু প্রত্যেকটা মান কিন্তু এই যে ডান পাশে বের করে নিয়ে আসবি, যে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, সরি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর। হ্যাঁ, আণবিক ভর কত হইতো? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16। এইভাবে তোরা 56 বের করে নিয়ে আসছি, 56 গ্রাম/মোল। হ্যাঁ, পরে এই যে 56টা বসাই দিবি। বসাই দেওয়ার পর কত আসে রেজাল্ট? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি 56? না, কত? সেটাই তো দেখতেছি। সোডিয়ামের 23 হলো 40 না? হ্যাঁ। আমি কি এর আগেও 56 বসাইছি নাকি? আচ্ছা, 40। এবার বল কত আসে আনসার? 10,680। 10,680। কি হবে? পিপিএম বা মিলিগ্রাম পার লিটার, এটাকে আমরা যদি সূচকে নিয়ে যাই সাইন্টিফিকে, 0.11.068 ইন্টু দশমিকটা কয় ঘর আগে নিলাম? 1 2 3 4 ইন্টু 10⁴ পিপিএম। এটা হবে আমাদের আনসার। 680 আছে, আমার কেন জানি 280 আসতেছে। ভালো মতো কর, ভালো মতো কর। ব্রাকেট। 10⁻³ ইন্টু, এটা ভাগ করতেছিস না তো, গুণ করার সময় আর ব্র্যাকেট ফ্র্যাকেট দেওয়ার দরকার আছে? তো ইনভার্স মান নাই গুণ। কিন্তু। আচ্ছা, ও, দেখ হইলো এবার কিনা। আমি একটা আরেকটা অঙ্ক দিই। জায়গায় 5 বসে। আরেকটা অঙ্ক লেখ, যে একটি পাত্রে, শেষ আমাদের ওই রকম ডাটার অঙ্ক শেষ, হ্যাঁ। একটি পাত্রে 20 ml, 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা পিপিবি তে কত?
পিপিবি তে কত? বের কর, দ্রুত বের কর। আমি নিচে আর দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। এটা তোদের হোমওয়ার্ক থাকবে। এই যে কোনো কারখানার বর্জ্য পানি আর কি, অ্যাকচুয়ালি কোনো কারখানার বর্জ্য পানি, পানি সমস্যা নাই, কোনো কারখানার বর্জ্য পানিতে 0.01 ppm লেড আয়ন আছে। প্রতি লিটার পানিতে লেড আয়ন কত গ্রাম আছে সেটা তোকে বলতে হবে। আর প্রতি লিটার পানিতে লেড আয়নের মোলারিটিতে ঘনমাত্রা কত আছে, মোলারিটি কত, বা মোলারিটিতে ঘনমাত্রা কত। আচ্ছা, আগের অঙ্কের আনসার কি তোরা এটা স্ক্রিনশট দিয়ে রাখ। এই যে হোমওয়ার্কটা স্ক্রিনশট দিয়ে জানাবি কত হয় আনসার, আর আগের অঙ্কের আনসার বল। পিপিবি তে বলছে কিন্তু। আচ্ছা, করছিস? 10 × 10⁻6 আসে কি? 10 × 10⁻6। হ্যাঁ। আচ্ছা মাইশা। আমি এইচডাব্লিউটা উঠাচ্ছিলাম, এইটা করি নাই এখনো। আমি তো বললামই যে এইচডব্লিউ স্ক্রিনশট দিয়ে। বলার আগে আমি তোলা শুরু করে দিছি। আচ্ছা দেখ, এইখানে কি কোনো ঘনমাত্রা দেওয়া ছিল শুরুতে, না পরিমাণ দেওয়া ছিল? পরিমাণ দেওয়া ছিল না, তাহলে পরিমাণ অনুযায়ী আমরা ভাঙাবো। তাহলে পরিমাণ হিসাবে কি দেওয়া ছিল? 20 ml দ্রবণে, 20 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু আছে? আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 গ্রাম। আর পিপিবি বলতে আমরা কত ভাগে বুঝি? 10⁹ ভাগে বুঝি। আমরা একদম ওই জেনারেল নিয়মে চলে গেলাম। 10⁻, তাহলে 9 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু? 0.2 ইন্টু 10⁹ তাহলে আমাদের কত হয়? 10 × 10⁻6 গ্রাম পার এমএল। বা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা পিপিবি বলবো। আচ্ছা, আমরা প্রথমে গ্রাম পার এমএলই রেখে দেই, তারপরে আমরা এটা ভাঙায় লিখবো একবারে 1 × 10⁻7। 1 × 10⁻7 পিপিবি, এটাই আমাদের আনসার। বুঝতে পারছস? তাহলে হোমওয়ার্কটা জমা দিবি, আর আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিকস ধরবো। ওকে? তা তোরা বই থেকে অঙ্ক করা স্টার্ট করে দে, এই রিলেটেড অঙ্ক যা আছে করে ফেল। কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে।